1944 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। একটা জঙ্গলের ভিতর দুইজন পাইলট, একজন আমেরিকান আর একজন জাপানি, প্যারাশুট নিয়ে নামছে। দুইজনেই আহত, কিন্তু তখনও একে অপরের শত্রু। তারা তলোয়ার আর পিস্তল নিয়ে একে অপরকে মারার চেষ্টা করে। জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। ধাওয়া করতে করতে একসময় একটা পাহাড়ের ধারে চলে আসে তারা। ঠিক তখনই বিশাল কিছু একটা সামনে দাঁড়িয়ে পড়ে। তারা থমকে যায়। সামনে বিশাল একটা জন্তু, আর সে হলো কং। আজকে ব্যাখ্যা করব 2017 সালের সিনেমা কং স্কাল আইল্যান্ডের এক্সপ্লেন সম্পূর্ণ বাংলায়। বিশ্ব তখন যুদ্ধবিধ্বস্ত। একটা সিক্রেট সংস্থা নাম মোনার্ক, এই সংস্থার এক বিজ্ঞানী বিল র্যান্ডা ও তার সহকারী হিউস্টন ব্রুকস যুক্তরাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট দেয়। তারা এমন একটি দ্বীপ খুঁজে পেয়েছে যেটার নাম স্কাল আইল্যান্ড। জায়গাটা স্যাটেলাইট ইমেজে দেখা গেলেও কেউ এখনো সেখানে পা রাখেনি। তারা সরকারের কাছে একটা অভিযানের অনুরোধ জানায়, কারণ দ্বীপটার চারপাশে এক ধরনের রহস্যময় ঝড় সবসময় ঘিরে থাকে। সেনাবাহিনী থেকে মিশনে পাঠানো হয় কর্নেল প্যাকার্ড আর তার ইউনিটকে। তাদের সঙ্গে যোগ দেয় এক্স ব্রিটিশ স্পাই জেমস কনরাড, যিনি একজন দক্ষ ট্র্যাকার, আর একজন ফটো সাংবাদিক মেসন উইভার, যিনি সরকারের উদ্দেশ্যের উপর সন্দেহ করছে। তারা সবাই একসাথে জাহাজে চড়ে রওনা দেয় স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য দ্বীপের মানচিত্র তৈরি করা, কিন্তু আসলে প্রত্যেকের নিজের উদ্দেশ্য আলাদা। কয়েক ঘন্টা যাত্রার পর তারা পৌঁছে যায় দ্বীপের উপকণ্ঠে। তখনও চারপাশে ভয়ঙ্কর বজ্রপাত, কালো মেঘের পাহাড়। সাহসিকতার সঙ্গে তারা হেলিকপ্টার নিয়ে ঝড়ের মধ্য দিয়ে প্রবেশ করে দ্বীপে। ঝড় পার হতেই সামনে দেখা যায় এক স্বপ্নময় সবুজ আর অজানা দ্বীপ। তারা দ্বীপে ঢুকে বোমা ফেলার প্রস্তুতি নেয়। এই বোমা দিয়ে তারা আসলে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করতে চায়, কিন্তু কেউ জানে না এই বোমা ফেলাই তাদের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের হেলিকপ্টার স্কোয়াড বোমা ফেলতে শুরু করে। প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে দ্বীপটা যেন কেঁপে ওঠে। বিজ্ঞানী র্যান্ডা বলে, এই ভূমিকম্প জাতীয় কম্পন থেকে তারা বুঝতে পারবে দ্বীপের নিচে কি লুকিয়ে আছে। কিন্তু এই বোমার শব্দ জাগিয়ে তোলে এক ভয়ঙ্কর কিছু। গভীর জঙ্গল কেঁপে ওঠে। একটা হেলিকপ্টারের পাইলট হঠাৎ দেখতে পায় সামনে থেকে একটা গাছ উড়ে আসছে তাদের দিকে। গাছটা হেলিকপ্টারে এসে লাগে আর হেলিকপ্টার ক্রাশ করে নিচে পড়ে যায়। মেঘের মধ্যে হঠাৎ একটা বিশাল হাত ভেসে ওঠে। তারপর দেখা যায় কং এক লাফে সে একটা হেলিকপ্টার গুড়িয়ে দেয়। সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই এক এক করে হেলিকপ্টারগুলোকে ভেঙে গুড়িয়ে দেয় কং। প্যাকার্ড আর তার ইউনিট আতঙ্কে পড়ে যায়। চারদিকে আগুন, ধোঁয়া আর মৃত্যু। প্রায় সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। কেউ পড়ে যায় জঙ্গলে, কেউ জলাভূমিতে, আবার কেউ পাহাড়ের গুহায়। প্যাকার্ড এবং তার হাতে গোনা কয়েকজন সেনা একটা স্থানে জমায়েত হয়। প্যাকার্ডের মন এখন প্রতিশোধে ভরা। তার প্রিয় সেনারা কংয়ের হাতে নিহত হয়েছে। সে এখন আর কেবল অভিযানে নেই, সে কংকে খুঁজে বের করে হত্যা করতে চায়। অন্যদিকে কনরাড, ফটো জার্নালিস্ট মেসন এবং বিজ্ঞানী সহ অন্য একটি গ্রুপ বেঁচে যায় ভিন্ন স্থানে। তারা বনের মধ্যে হাঁটতে হাঁটতে বন পেরিয়ে একটা জলাশয়ের ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎই জলের ভেতর থেকে বিশাল একটি জন্তু উঠে আসে। দেখতে অনেকটা মহিষের মতো, কিন্তু আকৃতি অনেক বিশাল। তারপর তারা জঙ্গলের দিকে চলে যায়। প্যাকার্ড তার সৈন্যদের নিয়ে গভীর বনের ভিতরে ঢুকে যায়। তারা বাঁশবনের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাৎ একজন সৈন্যকে বাঁশের মতো পা দিয়ে রুদ্ধ করে আকাশে তুলে নিয়ে যায় এক ধরনের বিশাল আকৃতির পোকা। সৈন্যরা পোকাগুলোর পা কাটা শুরু করে। তারপর তারা পোকাটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এই ঘটনার পরেও প্যাকার্ডের মন বদলায় না। কংয়ের বিরুদ্ধে সে এখন আরো বেশি উগ্র হয়ে ওঠে। কনরাড, মেসন আর তার সাথে থাকা লোকেরা হঠাৎ এক অদ্ভুত গ্রামে পৌঁছে যায়। গ্রামের ভিতরে তারা দেখে মানুষজন খুবই শান্ত, কিছুই বলে না, মুখে হাসি নেই, একদম নির্বিকার। এদের মতো শান্ত আর স্থির প্রজাতি তারা কখনো দেখেনি। ঠিক তখনই তারা মুখোমুখি হয় একজন পশ্চিমা মানুষের। তিনি হলেন জন মার্লো, যিনি সেই 1944 সালে জাপানি পাইলটের সঙ্গে যুদ্ধ করতে করতে এই দ্বীপে এসে আটকে গিয়েছিল। এখন তিনি এখানকার উপজাতিদের সাথে বসবাস করে। মার্লো বলে, তোমরা যে দ্বীপে এসেছো সেটা শুধু কংয়ের রাজত্ব না, এর নিচে আরো ভয়ঙ্কর কিছু ঘুমিয়ে আছে। সে জানায় কং এই দ্বীপের রক্ষক। সে বাকি ভয়ঙ্কর প্রাণীগুলোকে জঙ্গলের গভীরতা থেকে দূরে রাখে। তারা বুঝতে পারে কং আসলে দানব নয়, বরং এই দ্বীপের প্রকৃত রক্ষক। কিন্তু প্যাকার্ডের দল এখনো জানে না এই সত্যটা। ওদিকে প্যাকার্ড প্রতিশোধের জন্য মরিয়া। সে মৃত সৈন্যদের খুঁজতে থাকে আর কংকে ধ্বংস করার পরিকল্পনা করতে থাকে। মার্লো এখন কনরাড আর অন্যদের দ্বীপের ইতিহাস বোঝাতে শুরু করে। সে বলে, এই দ্বীপের নিচে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর প্রজাতি। এদেরকে বলা হয় স্কাল ক্রুলার। ওরা এতটাই ভয়ঙ্কর যে একবার বের হলে পুরো দ্বীপ ধ্বংস হয়ে যেতে পারে। কংই একমাত্র যে ওদের থামাতে পারে। কিন্তু ওর পরিবার একসময় এই ভয়ঙ্কর প্রাণীর হাতে মারা গেছে।
এই কথা শুনে কনরাড বুঝতে পারে কং দানব না, বরং দ্বীপের রক্ষক। এরই মধ্যে মার্লো তার তৈরি করা একটা ছোট নৌকা দেখায়, যা সে নিজের হাতে বানিয়েছে দীর্ঘ 28 বছর ধরে। সে বলে এই নদী পথেই আমরা দ্বীপের অন্য পাশে পৌঁছাতে পারবো, আর তখনই হেলিকপ্টার উদ্ধার করতে পারবে। সবাই সিদ্ধান্ত নেয় নৌকায় চড়ে নদী পথে যাবে তারা। একজন সৈন্য একটা জলাশয় থেকে পানির বোতলে পানি ভরছিল। সামনে দেখতে পায় কং ওই জলাশয় দিয়ে হাঁটছে। হঠাৎ কং তার দিকে আসতে থাকে আর সে দৌড়ে পালায় একটা পাথরের পিছনে। কং তাকে দেখতে পায়নি। কং এর শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। কং সেই জলাশয়ে বসে পানি পান করার সময় দেখতে পায় একটা বড় অক্টোপাস। অক্টোপাসটির সাথে কং এর লড়াই শুরু হয়। এক পর্যায়ে অক্টোপাসটিকে কং মেরে ফেলে এবং তাকে চিবিয়ে খায়। হঠাৎ মেসন জোরে কারো কাতরানোর আওয়াজ পায়। সাহস করে সে বাইরে গিয়ে দেখে সেই মহিষের মতো দেখতে প্রাণীটার উপরে হেলিকপ্টার পড়ে আছে। এই কারণে সে উঠতে পারছে না। তারপর মেসন চেষ্টা করে হেলিকপ্টারটি সরাতে। মানুষ হিসেবে একটা হেলিকপ্টার একা উঠানো সম্ভব না, তাই সে উঠাতে পারছিল না। তারপর কং এসে হেলিকপ্টারটি উঠিয়ে প্রাণীটিকে মুক্ত করে দেয়। মেসন অবাক হয়ে চিন্তা করে কং একটা জানোয়ার হয়েও সে সবাইকে রক্ষা করার ক্ষমতা রাখে। তারপর তারা নৌকাকে ঠিক করে স্টার্ট করতে সক্ষম হয়। এখন তারা মার্লোকে নিয়ে ওই নৌকায় করে বেরিয়ে পড়ে। নদীপথে ভ্রমণের সময় হঠাৎ করে একটা বড় পাখি এসে তাদের সাথে থাকা বিজ্ঞানীকে নিয়ে চলে যায় এবং মেরে ফেলে। তারপর দেখা যায় দুই দল একত্রিত হয়। সকলেই জাহাজের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করে, কিন্তু প্যাকার্ড বাধা দেয় এবং বলে আমি কংকে না মেরে এখান থেকে যাব না, আর ওইদিকে আমার একজন সৈন্য আছে, তাকে উদ্ধার করতে যেতে হবে। তারপর সকলে মিলে সৈন্যটিকে উদ্ধার করার জন্য রওনা হয়। তারা হঠাৎ দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল কঙ্কাল। এটা কং এর মা বাবার কঙ্কাল। মার্লো জানায় এই জায়গাটা কং এর পরিবারকে খুন করার জায়গা। এই ভয়াবহ কাজটা করেছিল সেই ভয়াবহ প্রাণী স্কালপ্লুরাল। সে এখন ঘুমিয়ে আছে, কিন্তু যদি জেগে ওঠে তাহলে কং একা পারবে না। মার্লো বলে এই দ্বীপের সবকিছুই ভারসাম্যের উপর নির্ভর করে। যদি আমরা মানুষের মতো বহিরাগতরা হস্তক্ষেপ করি তবে এই দ্বীপ নিজেই আমাদের ধ্বংস করবে। প্যাকার্ড তার দল নিয়ে এখনো কং এর খোঁজে ঘুরছে। সেখানে তারা পড়ে যায় বিশাল এক গর্জনের মাঝে। মাটির নিচ থেকে উঠে আসে বিশাল এক দানবীয় অজানা প্রাণী। না, এটা কং নয়, এটা স্কালকুলার। প্রথমবারের মতো এই মুভির মূল ভয়ঙ্কর ভিলেন হাজির হয়। তার চেহারা যেন গিরগিটির মতো, কিন্তু বিশাল শরীর, লম্বা লেজ আর মাথায় ভয়ঙ্কর চেহারা। প্যাকার্ডের সেনারা গুলি চালায়, কিন্তু ওর গায়ে কিছুই হয় না। ও এক লাফে একজন সৈন্যকে খেয়ে ফেলে। সবাই লড়াই করে, অনেক চেষ্টা করে তারা ওকে মারতে সক্ষম হয়। তারপর প্যাকার্ড আর তার সৈন্যরা একটা জলাশয়ের মধ্যে বিস্ফোরক রেখে ফাঁদ পাতে কংকে মারার জন্য। হঠাৎ সেখানে কং এসে হাজির হয়, আর প্যাকার্ড কংকে মারার জন্য নদীর পানিতে পেট্রোল ফেলে আগুন ধরিয়ে দেয়। তারপর কং আগুনে পুড়ে আধমরা হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই মাটির নিচ থেকে বিশাল শব্দ, গর্জন। একটা বড় স্কালকুলার মাটির ভেতর থেকে উঠে এসেছে। এটা সেই ভয়ঙ্কর আলফা স্কালকুলার, সবচেয়ে বড়, সবচেয়ে ধ্বংসকারী দানব। সবাই থমকে যায়। কং পড়ে আছে দুর্বল হয়ে, আর সামনে থেকে ধেয়ে আসছে সেই দানব। তখন কং চোখ মেলে তাকায়। সে এখন বোঝে মানুষদের একাংশ তার বন্ধু। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঠিক তখনই স্কালকুলার বিশাল লাফ দিয়ে প্যাকার্টের দিকে ঝাঁপিয়ে পড়ে। কং এক হাত দিয়ে তুলে সেই দানবকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এ যুদ্ধে কং তখন দুর্বল, আর স্কালকুলার ভয়ঙ্কর ক্ষিপ্ত। সে কং এর বুকে একের উপর এক আঘাত করতে থাকে। তার লেজ দিয়ে কংকে ফেলে দেয়। কং তার বিশাল হাত দিয়ে আঘাত করে, কিন্তু স্কালকুলারও খুব দ্রুত। সে কং এর উপর লাফ দিয়ে উঠে যায়। শুরু হয় দুই দৈত্যের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে কং জিতে যায়। স্কালকুলার পালিয়ে যায় গভীর জঙ্গলে। প্যাকার্ড মারা যায় এবং বাকিরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। সকাল হয়ে আসে। এদিকে স্কালকুলার আবারও তাদের দিকে ধেয়ে আসে। তার বিশাল লেজ, ভয়ঙ্কর গর্জন আর চোখের শীতলতা চারপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়। এখন শুরু হয় কং বনাম আলফা স্কালকুলারের মধ্যে শেষ ও ভয়ানক যুদ্ধ। নদীর ধারে এই দুই দৈত্যের লড়াই শুরু হয়। স্কালকুলার কং এর গলায় দাঁত বসায়। কং গাছের গোড়া ছিঁড়ে তার মাথায় আঘাত করে। কখনো কং নিচে, কখনো সেই দানব। এদিকে কনরাড, মেসন আর অন্যরা আশেপাশে ছোটাছুটি করছে। তারা জানে এই যুদ্ধে কং জিতলে বাঁচার সুযোগ আছে। মেসন তখন কংকে সাহায্য করার জন্য একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে যায়, কিন্তু সে নিজেই ফেঁসে যায়। তার নিচের পাথর ভেঙে যায় এবং সে নদীতে পড়ে যায়। তখনই কং এগিয়ে আসে, এক হাত দিয়ে মেসনকে তুলে নেয়। এই দৃশ্য এক দৈত্য আর একটা মানুষের মধ্যে বন্ধনের প্রতীক। কং একটা নোংরা চেইন তুলে নেয়। সেই চেইন জড়িয়ে ফেলে স্কালকুলারের গলায়। তারপর তাকে আছড়ে ফেলে দেয় একটা পাহাড়ের গায়ে। কিন্তু দানবটা আবার উঠে পড়ে। মেসনকে পানি থেকে তার হাত দিয়ে তুলে নেয় কং।
স্কালকুলার তার দিকে মুখ বাড়িয়ে দেয়। এবার সে মেশনকে লক্ষ্য করে কং এর দিকে এগিয়ে আসে। মেশনকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু মেশন কং এর হাতে। তখন কং তার বিশাল হাত দিয়ে সেই দানবের জিভ টেনে ধরে এবং ছিঁড়ে ফেলে। এক মুহূর্তে দানবের দেহ নিথর হয়ে পড়ে যায়। রক্তে রাঙা নদী আর জঙ্গলের নিঃশব্দতায় যেন পুরো দ্বীপ থমকে যায়। সবাই চুপ। কং দাঁড়িয়ে আছে, চোখে জ্বালা, বুকে ব্যথা, কিন্তু মাথা উঁচু করে যেন বলতে চায়, এই দ্বীপ আমার, আমি রাজা। মেশন আর কনরাড অবাক হয়ে তাকিয়ে থাকে। এত ভয়ঙ্কর, এত বিশাল এক জীব, তবু তার ভেতরে আছে রক্ষা করার ইচ্ছা, বোঝার ক্ষমতা। কং ধীরে ধীরে পাহাড়ের দিকে ফিরে যায়, পেছনে তাকায় না, কিন্তু তার অস্তিত্বের ছাপ রেখে যায় চারপাশে। মানুষদের দলের কেউ কেউ মাথা নিচু করে তাকে বিদায় জানায়, কারণ তারা এখন জানে কং একটা দৈত্য নয়, সে এক রাজার মতো শক্তিশালী, কিন্তু ন্যায়ের রক্ষক। চূড়ান্ত যুদ্ধ শেষ। আলফা স্কালকুলারকে মেরে ফেলেছে কং, চারদিকে ধ্বংসের চিহ্ন। তবুও যেন দ্বীপটা এখন অনেক শান্ত। একটা অদ্ভুত সম্মান ঘুরে বেড়াচ্ছে বাতাসে, কারণ সবাই বুঝেছে এই দ্বীপে কার রাজত্ব চলে। মোনার্কের উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে এসে পৌঁছায়। বেঁচে যাওয়া কনরাড, মেশন, ব্রকস আর বাকি কিছু সদস্যকে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে উঠে আগে কনরাড একবার ফিরে তাকায় সেই জঙ্গলের দিকে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে কং, তাকিয়ে আছে নিচের দিকে। তার চোখে অভিমান নেই, ভয় নেই, শুধু এক ধরনের নীরব সম্মান। মেশনও হেলিকপ্টারে বসে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে কং এখন আর দানব না, সে হয়ে গেছে এক নায়ক, এক রক্ষক, এক রাজা। মুভির শেষে আমরা দেখি কনরাড আর মেশনকে জিজ্ঞাসাবাদ করছে মোনার্ক সংস্থা। তারা যা দেখেছে তার সব প্রমাণ লুকিয়ে রাখা হয়। মোনার্ক কর্মকর্তারা বলে, তোমরা যা দেখেছো সেটা পৃথিবীর জানলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখনো কেউ জানে না এই দুনিয়ার নিচে কত ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। মুভির শেষে একটা গোপন দৃশ্য আসে। মোনার্ক অফিসাররা কনরাড আর মেশনকে কিছু ছবি দেখায়। এইগুলো এক একটা প্রাচীন গুহার ছবি, যেখানে আঁকা আছে আরো কিছু দৈত্যের রূপ। তারা বলে কং একা না, ওদের আমরা বলি টাইটান্স, আর কিছু একটা আসছে। ভয়ানক গর্জন শোনা যায় দূরে কোথাও থেকে। গডজিল্লা সহ অন্য টাইটানদের ছায়া চোখে পড়ে ছবির ফ্রেমে। অর্থাৎ এটা কেবল কং এর গল্প না, এটা এক বিশ্বব্যাপী টাইটান ইউনিভার্সের শুরু। কং এখন তৈরি হচ্ছে এক বড় যুদ্ধের জন্য, গডজিল্লা এর বিরুদ্ধে।